যদিও এরশাদ এখন আমাদের ব্যান্ডে নাই, ও চলে গেছে আমাদের ব্যান্ড থেকে বহু আগেই। আর্টসেলের অধিকাংশ গান আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু যে চলে গেছে রূপক, ওর সেরিব্রাল ম্যালেরিয়া হয়েছিল। আমরা একসাথে নর্ডেম কলেজে পড়তাম, তো সাজুর সাথেও পড়তো, মানে খুবই ক্লোজ ফ্রেন্ড আমাদের। সাজুর সাথে পড়তো কিনা ঠিক কনফার্ম না, বাট আমার সাথে পড়তো নর্ডেম কলেজে। তো ও চলে গেছে, তো ও লিরিক লিখতো রূপক। তারপরে ও চলে যাওয়ার পর রুম্মান আহমেদ আমাদের বন্ধু, ও এখন অস্ট্রেলিয়া আছে, ও লিরিক লিখেছে। আমি কিছু লিরিক লিখেছি, সেজান লিখেছে, এরশাদ লিখেছে। তো যদিও এরশাদ এখন আমাদের ব্যান্ডে নাই, ও চলে গেছে আমাদের ব্যান্ড থেকে বহু আগেই। তো আর রঞ্জন আরবোভেরেজের যে গিটারিস্ট রঞ্জন আমাদের কিছু গানের লিরিক লিখেছে। তো অ্যালবামগুলোতে মেইনলি রূপক, রুম্মান, আমরা লিরিক লিখেছি। তো রূপকের হয়তো সেই গুণটা আছে, ঈশ্বর সেই গুণটা তাদের মধ্যে দিয়েছে। এই তালন্ত সবাইকে দেওয়া হয় না, হয়তোবা এটা একটা মিরেকল, এবং এর জন্যই মানুষ বলে যে মিরেকল সামটাইমস মানে হ্যাপেন। তো এটা ওদের জন্য হয়েছে। আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ তোদেরকে এত সুন্দর করে গানগুলো দাঁড়া করানোর জন্য, এবং আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে যে এত সুন্দর করে আমরা চেষ্টা করতে পেরেছি হয়তোবা, কিন্তু আপনাদেরকে সবচেয়ে বড় ধন্যবাদ যে আপনারা এটাকে মূল্যায়ন করতে পেরেছেন। তাই এই ধরনের প্রশ্ন উঠে আসে যে আর্টসেলের গানের লিরিক নিয়ে। মেইনলি তো আমরা খালি দেখে গানের সুর কেমন হলো, মিউজিক কেমন হলো, কিন্তু লিরিক বুঝে পড়ে সেটা আত্মস্থ করে তা নিয়ে পর্যালোচনা করাটা অনেক বড় ব্যাপার। অনেক ক্ষেত্রেই বলতে শুনি যে আর্টসেল তো বিরাট বড় কাজ করে ফেলছে, বিশ্বের হেভি বড় কাজ করছে, এরকম গান বাংলাদেশে হয় না। কি গান সেই গান? অনিকেত প্রান্তর। কেন? 16 মিনিট 32 সেকেন্ডের গান। তো এরকম অনেক কথার পর আমি যেটা বলবো যে আসলে 32 মিনিট নাকি 16 মিনিট নাকি 16 মিনিট 32 সেকেন্ড, এটা আসলে কোনো মিনিং দাঁড়া করায় না, দাঁড়া করায় গানটা। আমরা এই গানটা কখনোই এই যে 16 মিনিট করে, 17 মিনিট করে বা 20 মিনিট করে গানটা করব এমন কোনো চিন্তা ভাবনা ছিল না। তবে হ্যাঁ, আমরা ড্রিম থিয়েটার নামে একটা ব্যান্ডের অনেক বড় ফ্যান, যে ব্যান্ডের একটা গান আছে চেঞ্জ অফ সিজনস। ওই গানটা 23 মিনিটের সম্ভবত, এবং ওটা আমরা পারফর্ম করি, এবং উই ওয়ার অ্যামেজড যে এত সুন্দর গান হতে পারে। এবং ওই গানটা থেকে আমরা দেখি যে এত বড় গান কিন্তু একবারও মনে হয় না যে একঘেয়ে এতক্ষণ ধরে এক গান বাজাচ্ছি, এটা আমাদের কখনো মনে হয় নাই। তো অনিকেত প্রান্তরের ঘটনা যদি আমরা আরেকটা সিনে চলে আসি, যে রুম্মান আহমেদ আমাদের বন্ধু, ও একদিন একটা ছোট গল্প নিয়ে আসে। তো আমরা পড়তে শুরু করি, ও বললো যে এটা একটা গান হবে। তো গান হবে মানে বুঝলাম না, 5-6 পাতার একটা গল্প, ছোট গল্প, ওইটা কি গান হইতে পারে? তো এটা নিয়ে অনেক হইহাঙ্গামা হলো, অনেক চিৎকার চেঁচামেচি হলো। পরবর্তীতে এটা নিয়ে সবাই মিলে কাটছাট করে বসা হলো, কাজ করা হলো। তো এই গানটাতে আমার সুর দেওয়ার ক্ষেত্রে অতটা, আমি বলবো যে আমার অতটা নাই, স্টেপ ছিল না, অতটা আমি করতে পারিনি। কিছু কিছু জায়গায় আমি সুরের সংযোজন করেছি, মেইনলি বাদবাকি মেম্বাররাই এটার সুরের ক্ষেত্রে বেশি কাজ করেছে। তবে আমি যখন গানটা গাই, আমি মনে করি যে অংশীদারিত্ব ওই জায়গাতেই আসে যে গানটা গাওয়ার মধ্যেই না একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে। এই গানটা গাইতে শুরু করলে অন্য জায়গায় চলে যাওয়া যায়। তো এই গানটা আসলে গানের জন্যই করা, এবং আমরা যখন গানটা রচনা করি, শেষ করি লেখে কাটছাট করে, তখন এটা অটোমেটিক্যালি দেখা যায় এটা বড় হয়ে যায়। এবং এই গানটার ক্ষেত্রে আমরা কখনো মিনিট সেকেন্ড হিসাব করে আমরা বানাইনি, আমরা গানের খাতিরে গানটা বানিয়ে গিয়েছি। এবং যখন আমরা বানাইতে শুরু করি তখন আমরা বুঝিও নাই যে এত বড় যাবে। তো এই গানটায় আমরা চেষ্টা করেছি যতটুকু রিপিটেশন না করার জন্য, এবং যত নতুন ধারণা আনা যায় ওঠার জন্য। তো আলটিমেটলি এটা একটা ভালো জিনিস হয়ে দাঁড়িয়েছে, এবং মানুষ মনে করে এটা আমরা সময় বড় করার জন্য গান করেছি, বাট এটা ওরকম কোনো প্রতিযোগিতার মধ্যে ছিলই না। এটা শুধুমাত্রই গান, এবং একটা পার্সোনাল গান। এটা পুরো মানব জাতির জন্য গান, কিন্তু এটা মানব জাতির একটা ব্যক্তিগত গান। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে অনিকেত প্রান্তর থাকে, এবং সেই অনিকেত প্রান্তরই হচ্ছে এই গানটি।